Good evening, Shubho Sondha. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy. TWS Academy অ্যাপে আমি সকলকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? কেমন আছো? আগে সেটা বলো, তারপর তো আমরা পড়াশোনা করব। কানাই মণ্ডল, শুভময় রয়, রোহান, ইমরান মণ্ডল, শান্তনু সামন্ত, চিবর্ত, গোকুল, নবদীপ, প্রভাতী, তপন, কামিনুর, নন্দিতা, দেবাংশু ঘোষ, খোকন, লক্ষ্মী, তমাল, সুমন, রুম্পা, শুভময়, রাজু, রাহুল, পপি, আর কারা? আবু কালাম, আমজাদ, সুদেশনা, পাপু ঘোষ, আকাশ, অনিমা বসাক, টিপু সুলতান। টিপু সুলতান কিন্তু আমার রিটার্ন জিজ্ঞেস করেছে যে স্যার আপনি কেমন আছেন। তোমরা কিন্তু কেউ জিজ্ঞেস করোনি, তোমরাও করেছো। আচ্ছা, রোহানও করেছে, অনেকেই করেছো। আমি ভালো আছি, ভালো আছি। আজকে তো আমরা একটা ভালো লেভেলের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস তো আমাদের কন্টিনিউ করে যেতে হবে, যতদিন না মেনলি এক্সাম হয় ততদিন আমাদের প্র্যাকটিসটা জারি থাকবে এই ফর্মে। আর তোমাদের তো দেখো বেসিক ক্লিয়ার, যে কারণে প্র্যাকটিসটা করতে এসছো এটা আমি আশাবাদী। আর একটা কথা তবুও জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে কি কেউ ভুল করেও আমার প্র্যাকটিস ব্যাচে আছো? প্র্যাকটিস ব্যাচ তো নতুন যে 2025-এর আমার যে ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে, সেখানে কি কেউ ভুল করেও ঢুকে গেছো? এনিওয়ান? এনার্জি অনেক আছে স্যার আপনাকে দেখে। পাপু, ইয়েস। হোসেন আলী, আমার নাম বললেন না, এই তো বলে দিলাম। আচ্ছা, রূপবাবু ঘোষ তুমি আছো, খোকন গাজী আছো, আরো 2-4 জন ছেলে মেয়ে আছো, অনেকে নেই এবং আমি তোমাদেরকে বারণও করেছি যাওয়ার দরকার নেই, বাট যারা আছো ব্যাচটাই মানে যে কি লেভেলের আমার মেহনত যাচ্ছে সে আমি বোঝাতে পারবো না। কারণ ওটা এসএস সিরিয়াল, তো তোমরা আমাদের ম্যাক্সিমাম জন আমার কাছে হয়তো 2.0 পড়েছো, 2.0-র পরে প্র্যাকটিসে এসছো, তো ওটা এসএস সিরিয়াল টার্গেট করছে হচ্ছে। তো 2.0-তে যতটা কন্টেন্ট যেত ততটা যাচ্ছে, প্লাস তার উপরে আবার এক্সট্রা হচ্ছে। তোমাদের একটা ক্লাস কতক্ষণ হচ্ছে? ধরো ভারতের ভূপ্রকৃতি বলি বা আর কি চ্যাপ্টার ছিল, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা 1 ঘন্টা। এদের আগের দিন আমার ভারত পরিচিতি পড়াতে 3 ঘন্টা লেগেছে, 3.25 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট একটা ক্লাসে। তারপরে সিন্ধু সভ্যতা 2 ঘন্টা, মানে ডাবল যাচ্ছে মেহনতেই আর কি। গোপাল দত্তা, হ্যাঁ গোপাল, প্রভাতী, হ্যাঁ তোমরা যারা কনস্টেবল বা পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য পড়েছো তোমাদের ওটার জন্য ঠিক আছে। এদের এসএস সিরিয়াল তো আমার আলাদা যাচ্ছে আবার মেহনত, কারণ ওদের লেভেলটা আলাদা হয়ে যায়, সেম টপিকই থাকে বাট কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় একটু, এই আর কি। রবজিৎ তুমি 1.0-তে পড়েছো, ভালো কথা। চলো শুরু করা যাক নাকি? শুরু করা যাক। স্যার আমি নিতাম, কলেজ আছে আবার, এসএসসি জিডি কুলিটারি, শ্রীকান্ত। হ্যাঁ আমি এমনি, তোমরা যারা প্র্যাকটিস করছো তোমাদের তো বারণই করেছি, তোমাদের আবার কি দরকার। স্যার আমি সিভিকে আছি। ওকে খোকন, তুমি সিভিকে, ভেরি গুড। চলো শুরু করি। কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ চাই, কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ আমার কাছে চাইতে লাগবে। তোমরা ব্যাচের স্টুডেন্ট, তোমাদের পুরো A4 সাইজে একেবারে রেডি করে দেওয়া হয়েছে, জাস্ট পড়লেই হয়, বুঝতে পারো নি? চলো আজকের ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে, আনসার করো। আচ্ছা লক্ষ্মী আগের ব্যাচে ছিল, ভেরি গুড। চলো শুরু করছি, মন দিয়ে আনসার করো। ভারতীয় পুলিশ সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ একাডেমি ড্যাশের নামে নামাঙ্কিত হয়েছে। কি নামে? শূন্যস্থান পূরণ করতে হবে, এর মধ্যেই অ্যান্সার লুকিয়ে রয়েছে। এবং এই কোশ্চেনটা একবার WBPSI-তেও এসেছিল জানো, অন্যভাবে। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? WBP-তে একবার এসেছিল, SI-তে বোধ হয়, যে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত। আনসার আমরা তখন কি করেছিলাম? আনসার হবে হায়দ্রাবাদ। তো এই প্রশ্নটা দুভাবে আসে, যে এই ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত, যেমন এটা করলে এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অ্যান্সার হলো সর্দার বল্লভভাই প্যাটেল। সিমিলারলি এই কোশ্চেনটা অন্যভাবে হয়, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? রিভার মুসি। আর হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয় বলো তো দেখি? হায়দ্রাবাদের যমজ শহর মানে হায়দ্রাবাদের টুইন সিটি, যেমন মনে করো পৃথিবী আর শুক্রকে টুইন সিটি বলা হয়, তাহলে হায়দ্রাবাদের যমজ শহর। ভেরি গুড আবু কালাম, তুমি কি লিখেছো? সেকেন্দ্রাবাদ। বিদ্যানাথ তুমিও ঠিক লিখেছো, সেকেন্দ্রাবাদ।
সেকেন্দ্রাবাদকে বলা হয়। এই হায়দ্রাবাদ তো তোমার ক্যাপিটাল সিটি। কার ক্যাপিটাল? হায়দ্রাবাদ বেসিক্যালি তেলেঙ্গানা রাজ্য, আমাদের নবগঠিত রাজ্য তেলেঙ্গানা। কবে আত্মপ্রকাশ করে? 2014-তে ভারতের 29তম রাজ্য আত্মপ্রকাশ করেছিল। সেই তেলেঙ্গানার ক্যাপিটাল সিটি হচ্ছে হায়দ্রাবাদ। সেখানে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি আছে। পরের প্রশ্ন করো। কাশেম 2.0 ফাউন্ডেশন বেসিক করেছি এবং প্র্যাকটিস করো, এটাই দরকার। প্র্যাকটিসটা ধরে রাখবে। বহু ছেলে মেয়ে বিশেষ করে WPKPর এক্সাম ডেটটা পেন্ডিংয়ের কারণে কিন্তু অনেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেই। বাট তোমরা আমার ব্যাচের স্টুডেন্ট, তোমাদেরকে আমি বারবার করে বলবো ফোকাস। তোমরা তোমাদের লেভেলটা ধরে রেখে দেবে, প্রতিদিন যেন পড়াশোনাটা কন্টিনিউ থাকে। কর্ণাটক সঙ্গীত এর পিতামহ নামে কাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়? কাকে বলা হয়? সঠিক উত্তর পুরন্দর দাস। ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার করেছো। ভেরি গুড, সঞ্জয় বিশ্বাস বা বাকিরাও। সো পুরন্দর দাসকে কর্ণাটক সঙ্গীতের পিতামহ বলা হয়। বেসিক্যালি কর্ণাটক সঙ্গীতে তার যে উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন, তার যে অবদান, সেটাকেই স্বীকৃতি দিতে তাকে কর্ণাটক সঙ্গীতের পিতামহ বলে উল্লেখ করা হয়। পরের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আগের দিনও একবার আমরা পড়েছি। এই টাইপের প্রশ্ন আগের দিনও একটা হয়েছে। নিচের কোন চুক্তির কারণে মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠক যোগদান করেছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠক বা ওই টাইমে 1931 ওই একটাই তো চুক্তি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারো নি কি চুক্তি? গান্ধী আরউইন চুক্তি। 1931 নবদ্বীপ বর্মন। ভেরি গুড। 1931, কারণ কংগ্রেস একবারই গোলটেবিল বৈঠকে যোগদান করে, বা মোর স্পেসিফিক্যালি বললে গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেন? অ্যান্সার হবে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। কোথায়? এটা পরীক্ষাতে আসে। আনসার হবে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক। তিনটিতেই অংশগ্রহণ করেন বললে BR আম্বেদকর মনে রাখতে পারো। সো গান্ধী আরউইন চুক্তি বিশেষ করে 1931-এ সম্পাদিত হয়। 1931-এর মার্চে বেসিক্যালি গান্ধীজি এবং আরউইনের মধ্যে, লর্ড আরউইন এবং গান্ধীজির মধ্যে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তিটা খুব আসে, বলো পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল? এনিওয়ান? পুনা চুক্তি কবে স্বাক্ষরিত এবং কাদের মধ্যে হয়? পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পরপরই তো, বলো না, একদমই সহজ। 1932-এ স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি আর BR আম্বেদকরের মধ্যে, খুব বিখ্যাত তো। এরপরেই 1932। এগুলো তোমাদের মুখে মুখে থাকবে, একদম ঠোঁটস্থ থাকা উচিত। গান্ধীজি ও ভারতীয় সংবিধানের জনক যাকে বলা হয় BR আম্বেদকর, তার মধ্যে আমরা দেখব পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932-তে। এগুলো একদম পরপর। পরের প্রশ্নটা পড়ো, খুব ইন্টারেস্টিং আছে। আর তোমাদেরকে একটা বলি, আমি ইউটিউবে ঘোষণা দিইনি, ওদের পরে দেব। তোমরা ব্যাচের স্টুডেন্ট, তাই তোমাদের কাছে আমি অ্যাডভান্স বলছি। আজকেই আমি কালেক্ট করলাম। আমরা তোমাদেরই সামনে যে পরীক্ষা, এই মুহূর্তে আমি টেস্টগুলো নিচ্ছি না। ফুল লেন্থ টেস্ট, যেগুলো 85 নম্বরের টেস্ট, তোমরা তো ব্যাচের মধ্যে এমনি ইনক্লুড পেয়েছো। এছাড়াও যেগুলো লাইভ টেস্ট করি, অল বেঙ্গল টেস্ট করি, আমাদের ব্যাচের মধ্যে তো একটা টেস্ট তোমরা পাচ্ছ। মন দিয়ে আমার কথাটা শোনো। আর কম্পিটিশন বাড়ানোর জন্য, মানে রিয়েল একটা ফিল পাওয়ার জন্য আমাকে ইউটিউবে ফ্রি করতে হবে, কারণ সবাইকে পার্টিসিপেট করাতে হলে ওই হাড্ডাহাড্ডি লড়াই তো তবে আসবে না। তো আমি কন্টেন্ট সব রেডি করে ফুল টেস্ট সিরিজ আমরা বানিয়ে রেখে স্টকে রাখছি। যখনই এক্সাম ডেটের আপডেট আসবে, তো সেই সময় আমরা টেস্টগুলোকে ব্যবহার করব। এখন করছি না কেন? এখন করছি না এই কারণ সে আবার থিতিয়ে যাবে। মানে এই যে জোশ আমি বুস্ট নিয়ে আসবো, এক্সাম ডেট না আসলে আবার আমরা ভুলে খাবো। তো ওইগুলো ব্যাক টু ব্যাক তোমাদের মক টেস্ট নেওয়া হবে, বুঝতে পেরেছো? তো আমরা সব বানিয়ে রেখে দিচ্ছি, তো তোমাদেরকে আমি অগ্রিম জানিয়ে রাখলাম। তো এই টেস্ট নিয়ে কোনো চিন্তা হবে না। টেস্ট এমনি ব্যাচে ফুল লেন্থ দেওয়া হয়েছে, সেগুলো দেবো। আরেকটা যেগুলো আমরা ইউটিউবে করি, ওই অ্যাপের মধ্যে ফুল লেন্থ টেস্ট হয়, সবাই আসে, 4-5 হাজার 10 হাজার ছেলে মেয়ে তখন চলে আসবে, দেখবে 10 হাজার ছেলে মেয়ে চলে আসবে। লাইভ টেস্ট হবে এবং তারপর ইউটিউবে গিয়ে লাইভ অ্যানালিসিস। তো তখন পুরো চ্যাপ্টারের থেকেই কোশ্চেন প্র্যাকটিস হয়ে যায়। তো ওগুলো সব বানিয়ে রেখে দিচ্ছি। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস হিসেবে কে পরিচিত এবং বঙ্গ রেনেসাঁ আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? একই কোশ্চেন, রাজা রামমোহন রায় হবে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি সঠিক আছে। এটা করো,
খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই জায়গায় অনেকে এক্সপ্লেনও করতে পারবে। এই জায়গাটা যদি কেউ আমাকে বোঝাতে চাও হাত তোলো, আমি তাকে ভয়েসে নিয়ে নিচ্ছি। কে বলতে পারবে এই জায়গাটা, কে প্রপারলি এক্সপ্লেন করে আমাকে বোঝাবে? এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন ধরা যেতে পারে। বাট ইউ হ্যাভ টু কানেক্ট ফার্স্ট। তোমরা কিন্তু আমার সঙ্গে কানেক্ট হওয়ার পরে তোমাদের অ্যালাউ করতে হয়, ব্রাউজারে অ্যালাউ করতে হয়। সে অ্যালাউ করলে তবে আমার সঙ্গে তুমি ভয়েসে কানেক্ট হতে পারবে। যে অ্যালাউ মাইক। হ্যালো, কি নাম আছে তোমার? ওকে, একটু জোরে বলবে। তো প্রশ্নটি হচ্ছে, রাজ্যসভায় কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং তারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি? সঠিক উত্তর কি হবে? বলো, আগে সহজ করে দিচ্ছি। 338। ওকে, এই 338 জনের মধ্যে রাষ্ট্রপতি কতজন নমিনেট করেন আর রাজ্য ইউটি থেকে কতজন আসেন? আচ্ছা, 12 জনকে রাষ্ট্রপতি। তাহলে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতজন আসে? 238। আচ্ছা, নিলাম 238। ম্যাক্সিমাম কতজন হয়? ম্যাক্সিমাম রাজ্য সংখ্যার আসন সংখ্যা? পারছো তো? একটু কি ঘাবড়ে যাচ্ছ নাকি রাহুল নস্কর? হচ্ছে তো, বাট কনফিউজিং লাগছে কেন? রেগুলার চর্চা হয় না নাকি? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু দেখে নাও স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ, একটু কনফিউজিং লাগছিল, বাট ঠিক আছে, শুনে নাও। রাজ্যসভার ম্যাক্সিমাম আসন সংখ্যা হবে 250, অর্থাৎ তার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 250। অ্যাট প্রেজেন্ট 245। এবারে এই 250 জনের মধ্যে 238 জন স্টেট ইউটি থেকে আসে আর 12 জন আসে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হওয়ার মাধ্যমে। তো এই দুটো যোগ করলেই দেখবে আসল সংখ্যাটা পেয়ে যাবে। এবার বক্তব্য হচ্ছে, এখানে যদি আর একটা অপশান থাকতো, অপশানে যদি 12 জন লেখা থাকতো, আমার বিশ্বাস অনেকে ভুল করে এই 12 জন নির্বাচন করতে। কারা কারা 12 করতে? এখন তো বলবে না স্যার আমি 12 করতাম না, বাট শিওর এটা আমি যদি এটা দিয়ে পোল দিতাম, ধরে ফেলতাম এই 12 জনে অনেকে যেতে। কারণ প্রশ্নটার ভাষা আমার দারুণ লেগেছে। তোমাকে কনফিউজিং করাবে যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে। যারা যারা মুখস্থ বিদ্যা করেছে তারা এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। ভালো করে দেখো, দুবার পড়বে, দুরকম লাগবে। রাজ্যসভায় কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন? তো তারা ভেবে নেবে এই 12 জনটাই, কারণ এটা রাষ্ট্রপতি কর্তৃক নমিনেটেড। বাট অ্যাকচুয়ালি দেখো, তুমি কবে রাজ্যসভার ভোট দিতে গিয়েছিলে, বা আমি কবে রাজ্যসভার ভোট দিতে গিয়েছিলাম? আমরা রাজ্যসভার ভোট দিই না, আমাদের যারা ইলেক্টেড মেম্বার তারা পার্টিসিপেট করছে। সুতরাং আমাদের ইনডাইরেক্ট ভোটিং হয়, বুঝতে পেরেছো? সুতরাং এই তথ্যটা একদমই কারেক্ট আছে। রাজ্যসভার ভোটে আমি তুমি পার্টিসিপেট করি না, আমরা করি লোকসভার ভোটে পার্টিসিপেট করি, রাজ্য বিধানসভার ভোটে পার্টিসিপেট করি, কিন্তু যদি বিধান পরিষদ থাকতো তাতেও আমরা পার্টিসিপেট করি না। সুতরাং এটা একদমই প্রভাতী। এই কোশ্চেনটা এক্সাম প্রেসারে অনেকেই ভুল করতো। তো রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন? স্ট্রেট ফরওয়ার্ড আনসার 238 জন। এবং তারা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল, কারণ 250-এর মধ্যে এই 238 এরা তো স্টেট ইউটির থেকেই আসে না। তো রাইট অ্যান্সার অবভিয়াসলি অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। তো এখানে সেই বিষয়টি এক্সপ্লেন করা আছে। 238 জন সদস্য রাজ্যসভায় পরোক্ষভাবে নির্বাচিত হন এবং তারা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হন। 12 জন রাষ্ট্রপতি কর্তৃক বিভিন্ন ফিল্ড থেকে, লাইক শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা ফিল্ড থেকে পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসেন। তাদের থেকে মনোনীত করা হয়, নির্বাচিত করে রাষ্ট্রপতি নমিনেট করেন। এবারে একটা বিষয় এখানে কাজ করে, রাষ্ট্রপতি ইলেকশন। সেম রাষ্ট্রপতি ইলেকশনেও কিন্তু আমরা যারা নাগরিক জনগণ, আমরা কিন্তু প্রত্যক্ষভাবে ভোট করি। রাষ্ট্রপতির ভোট ইলেকট্রাল কলেজ পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এটাও মাথায় রেখে দেবে। আর্টিকেল 54 এবং 55-তে ম্যানার অ্যান্ড ইলেকশন অফ প্রেসিডেন্ট এটা বর্ণিত হয়েছে। রাষ্ট্রপতিতেও ইলেকট্রাল কলেজের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া হয়। রাষ্ট্রপতিও কিন্তু ভারতে নির্বাচিত হয়। রাজেশ, না স্যার আপনার স্টুডেন্ট একবারও ভয় হবে না। বাট রাজেশ কনফিডেন্ট, গুড, আই অ্যাপ্রিসিয়েট। বাট সত্যি বলতে এক্সাম সেন্টারে একটা প্রেশার কাজ করে। আমার বহু
ভালো ভালো স্টুডেন্ট যারা রেগুলার মক টেস্টে ভালো স্কোর করতো, তারাও এক্সাম সেন্টারে, আমার এখনও মনে পড়ে ওই এসআই এর কোশ্চেনটা 19 সাল বা 20 সালে, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা, ওরা সব অ্যাটর্নি করে এসছে। ভারতের কোনো রাজ্যের, ওই কোনো রাজ্যেরটা চোখে পড়েনি। অনেক ভালো ভালো ছাত্র, তারা সবাই চাকরি পেয়ে গেছে যদিও। সো কোন রাজ্যে এই উৎসবের কথা বলা হচ্ছে নংক্রেম ফেস্টিভ্যাল? তো বেসিক্যালি এটা মেঘালয়ে হবে। রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। এটি করো মাসুম, এটা তো তুমি দারুণভাবে পারবে। এটা তো আমরা রিসেন্টলি এই ব্যাচটাতেই আমরা পড়েছিলাম না, এটা হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা। রাহুল হালদার, হ্যাঁ তোমার অ্যান্সার দেখতে পাচ্ছি, সবারই দেখতে পাই, আমার সামনে সবার কমেন্টই থাকে। কোন নদীর বর্তমান শুষ্ক খাতের তীরে প্রাচীন হরপ্পা নির্মিত হয়েছিল? এটা আমি ব্যাচেই এইভাবেও পড়াই, তোমরাও জানো নিশ্চয়ই। এইচডি, আমরা যে ভিডিও দেখি না বিভিন্ন কোয়ালিটি হয়, এইচডি কি হয় 1920x1080 রেজলিউশনে হয়। তো এখান থেকে আমরা মনে রাখি এই বিষয়টা। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট। এইচ দিয়ে হবে হরপ্পা, কে আবিষ্কার করেন? ডি দিয়ে দয়ারাম সাহানি। আর 1920 আর 1080টা নেব না আমরা, 20 সাথে এখান থেকে একটা বাদ দিলাম, একটা এলিমেন্ট, তাই এক যোগ করে নেব। 1921-এ সিন্ধু সভ্যতার প্রথম সাইট হিসেবে হরপ্পা আবিষ্কৃত হয়, তাই এইচডি দয়ারাম সাহানি 1921 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হরপ্পা সাইট কোন নদী সংলগ্ন ছিল? ইরাবতী বা রাভি। রাভি বেসিক্যালি সিন্ধুর যে 5টা গুরুত্বপূর্ণ উপনদী, তার একটা উপনদী হচ্ছে রাভি, তো সিন্ধুর উপনদী। ল্যান্ড অফ 5 রিভার তোমরা পড়েছো, পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। প্রাচীন হরপ্পা শহরটি বর্তমান শুষ্ক খাতের রাভি নদীর তীরে নির্মিত হয়েছিল, সিন্ধু সভ্যতার অন্তর্গত একটি শহর। আমি একটা অ্যাডভান্স কোশ্চেন জিজ্ঞেস করছি, আমি ওই ব্যাচের কন্টেন্ট খুলে দেখি কে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে, কারণ ওদের রিসেন্ট পড়িয়েছি তো, একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করছি, দেখি তোমাদের মধ্যে থেকে কে অ্যান্সার করতে পারো। ধরছি, হ্যাঁ সবাই প্রস্তুত থাকো। সহজ প্রশ্ন, এটার মাপযোগ যারা একটু পড়েছো তারা অ্যান্সার করতে পারবে। কোশ্চেনটা হচ্ছে মহেঞ্জোদারোতে প্রাপ্ত গ্রেট বাথ, মানে মহেঞ্জোদারোতে বিরাট স্নানাগার পাওয়া গিয়েছিল, এটি ছিল বিশাল ড্যাশ, বৃত্তাকার ট্যাঙ্ক, নলাকার ট্যাঙ্ক, ত্রিভুজাকার ট্যাঙ্ক, আয়তক্ষেত্রাকার ট্যাঙ্ক। কি হবে কারেক্ট অ্যান্সার? মহেঞ্জোদারোতে গ্রেট বাথ পাওয়া গিয়েছিল, এটা একটা ডাইরেক্ট কোশ্চেন হয় যে গ্রেট বাথ বা বিশাল স্নানাগার কোথায় পাওয়া গিয়েছিল, আমরা অ্যান্সার করি মহেঞ্জোদারোতে। তো প্রশ্ন হচ্ছে এটার আকার কি ছিল? এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন। নট ত্রিভুজাকার, এই যে ছবিটা হচ্ছে এটা বর্গক্ষেত্রা মানে আয়তক্ষেত্রাকার ট্যাঙ্ক বেসিক্যালি। একটা ইন্টারেস্টিং কোশ্চেন, অ্যান্ড ওর গভীরতা থেকেও কোশ্চেন আসে অনেক সময়। তোমরা এই যে কোশ্চেন্সটা করলে না, এই কোশ্চেন্সটা এক্ষুনি যেটা করলে, ওই কোশ্চেন্সটাই দেখো একটা অন্যভাবে এনটিপিসিতে এসেছিল, ঠিক ঘুরিয়ে প্রশ্নের ভাষাটা। এনটিপিসি 2021, এটাও বলছে 1920-21 সালে খননের ফলে হরপ্পান নগরীর সন্ধান পাওয়া যায় কোন নদীর তীরে? ইন্টারেস্টিং কোশ্চেন, মন দিয়ে শোনো। 180, 108 রাকেশ মাপযোগ দিয়েছো। আচ্ছা, 1920-21 সালে খননের ফলে হরপ্পান নগরীর সন্ধান পাওয়া যায় কোন নদীর তীরে? তো আনসারও কিন্তু সেম হবে, যে রাভি নদীর তীরে। মনে থাকবে, সেম কোশ্চেনটাই কিন্তু এক্ষুনি তোমরা যেটা করলে ওটাই কিন্তু এরকম ঘুরিয়েও আসতে পারে, তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। পরের প্রশ্ন করো। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল? কারণ 5 ইয়ার প্ল্যানিং 1951 থেকে যখন পরপর শুরু হচ্ছে, এক এক সময় এক এক রকম প্রাইম মিনিস্টারের আমলে আমরা দেখব। যদি প্রাইম মিনিস্টারের সময়কাল আর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল দেখো, তাহলে অ্যান্সার সবাই করতে পারবে। প্রথমটা কার সময় বলো তো?
সোমা তুমি বলছো অপশন এ। অপশন এ কি করে হয়? ভারতের প্রথম প্রাইম মিনিস্টার কে ছিলেন? ভাবলেই অ্যান্সার হয়ে যায় প্রথমটা। দেখো, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার, তার নেতৃত্বে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। ভালো প্রশ্ন এগুলো, আজকে একটু লেভেলের আছে, যেগুলো 1969 থেকে 1974 পর্যন্ত চলেছিল। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 to 56, যেটা পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে। তিনি ছিলেন ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার, আর ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রাইম মিনিস্টার। নেক্সট কোশ্চেন। গরিবি হাটাও স্লোগান অনেকে লিখছো, চলো পরের প্রশ্নটা করো। আচ্ছা, সায়ন দত্তা, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হুইচ মডেল? এটা এসেছিল জিডিতে। ভেরি গুড সায়ন, পেরেছো তো নিশ্চয়ই? জিডি তো হচ্ছে, পেরেছো তো? পারা উচিত, বহুবার বলেছি হ্যারোডোমার মডেল কোনটা, মহলনবিশ মডেল কোনটা, রিসেন্টলি পড়িয়েছি বোধহয় এই প্র্যাকটিসেও। একদমই কারেক্ট। এটা যারা যারা 1928 অ্যান্সার করবে সবার উত্তর সঠিক। 1928 এই যে ভারতের প্রধান যে বোর্ড, ক্রিকেট বোর্ড, তার নাম কি? বিসিসিআই, ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এর হেডকোয়ার্টার কোথায় আছে গো? মুম্বাইতে। মুম্বাইতে এর সদর দপ্তর অবস্থিত। মুম্বাইতে বিসিসিআইয়ের হেডকোয়ার্টার রয়েছে। বিসিসিআইয়ের বর্তমান সচিবকে? অ্যান্সার করো তো। বিসিসিআইয়ের বর্তমান সচিবকে? হ্যাঁ, করো। দেবজিৎ সাইকিয়া। যারা যারা কেউ রজার বেনি লিখেছো, কেউ জয় শাহ লিখেছো, একদমই নয়। দেবজিৎ সাইকিয়া যারা যারা করেছো রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন। সচিব মানে কি এটা বুঝতে হবে। সচিব মানে হচ্ছে সেক্রেটারি, সচিব মানে সেক্রেটারি। আর বিসিসিআইয়ের আর একটা হয় প্রেসিডেন্ট, যে পদে আগে সৌরভ গাঙ্গুলি ছিলেন, মানে সভাপতি। এই দুটোর পার্থক্যটা অনেকে গুলিয়ে ফেলে, এইগুলো এক্সাম সেন্টারে প্রেশার করে দেয়। তখন হবে রজার বিনি, বুঝতে পেরেছো? তখন হবে রজার বিনি। যদি এটাই পরীক্ষাতে আসতো তো একে 0 পেয়ে আবার মাইনাস হয়ে যেত 2 পয়েন্ট, 0.25 আবার মাইনাস হয়ে যেত। সচিব মানে হচ্ছে সেক্রেটারি। দেবজিৎ সাইকিয়া বর্তমানে অ্যাপয়েন্ট হয়েছেন। প্রেসিডেন্ট বললে বর্তমান রজার বিনি। এই সচিব পদে আগে ছিলেন জয় শাহ, এই সচিব পদে আগে ছিলেন জয় শাহ। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার হেডকোয়ার্টার দুবাই, সেই আইসিসি তিনি বর্তমান চেয়ারম্যান অ্যাপয়েন্ট হয়েছেন। এটা করো। জিরো পয়েন্ট 33 না, 2 করে থাকে। গ্রুপ ডির ওটাই। হ্যাঁ, কোন গ্রহটি, আমি ভাবছিলাম এসএসসি জিডি, কোন গ্রহটি আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ? এইখানেই তো অ্যান্সার, এখানেই শেষ, আর কিছু পড়তে হবে না। এর চারপাশে সবচেয়ে বড় এবং উজ্জ্বল বলয় রয়েছে, রিং আছে জানো নিশ্চয়ই, এরকম রিং থাকে, বলয় থাকে। তো রাইট অ্যান্সার সার্টেন, শনি। সৌরজগৎ থেকে প্রশ্ন ধরবো, পড়া ধরবো, কাকে ধরবো? চলে এসো, আমি নাম বলে দিচ্ছি। মল্লিকা রয় রয়েছে এখানে, চয়ন মিশ্রা, রিয়া সরকার কানেক্ট হয়েছে মল্লিকা রয়ের সঙ্গে, অ্যাকসেপ্ট করো, অ্যাজ ওয়েল অ্যাজ চয়ন মিশ্রা অ্যান্ড রিয়া সরকার। কানেক্ট করো প্রত্যেকেই। হ্যালো, জোরে বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে। হ্যালো, হ্যাঁ, তোমার নাম কি আছে? রিয়া সরকার, ভেরি গুড। রিয়া, আমার প্রথম প্রশ্ন, আমাদের সৌরজগতে কোন গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে? কতটি? 180-র ওপরে না 40-এর ওপরে? আচ্ছা, শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টি? বাকিরা যারা রয়েছে কমেন্টে কেউ বলতে পারবে? 146টি, মনে রেখে দেবে, 146, 146। আচ্ছা, তুমি কি একটু জোরে বলতে পারবে? বাকি স্টুডেন্টরা নাহলে কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ,
আর দ্বিতীয় প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহটি কোন গ্রহের? উপগ্রহটির নাম কি? গ্যানিমিড। সৌরজগতের বৃহস্পতির বড় 4টি উপগ্রহকে একত্রে কি বলে এবং তার নাম কি কি? বৃহস্পতির বড় 4টি উপগ্রহের নাম বলো, পারবে? আবিষ্কারকের নাম অনুসারে একটা বিশেষ নামকরণ করা হয়। গ্যালিলিও উপগ্রহ, ভেরি গুড। তাহলে গ্রহগুলো কি কি? আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো, এই 4টিকে একত্রে গ্যালিলিও উপগ্রহ বলে আবিষ্কারকের নাম অনুসারে। আচ্ছা, কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? কোন না, বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। কোন গ্রহে গ্রেট রেড স্পট বা বৃহৎ লাল বিন্দু দেখা যায়? বৃহস্পতি, ভেরি গুড। ভালো করে পড়াশোনা করো, অন্য কাউকে আবার পড়া ধরছি, ঠিক আছে? গুড, পারলো কিছুই এবং ভালোই করেছে অ্যান্সার। হ্যালো, কেউ কানেক্ট আছো নাকি? ওকে, বলো তো সৌরজগতের উপগ্রহ, এই ড্রপ প্ল্যানেট বা বামন গ্রহ কোন কোনগুলো রয়েছে বর্তমান? বামন গ্রহ বা ড্রপ প্ল্যানেটগুলি, বামন গ্রহগুলো কটা এবং তাদের নাম কি কি? এবং এটা পরীক্ষায় দেয় কিন্তু। হ্যাঁ বলো, বামন গ্রহ কটা রয়েছে এবং তাদের নাম কি কি? সেরিস, এরিস, হাউমিয়া, মাকে মাকে প্লুটো। বাহ, ভেরি গুড। প্লুটো কবে গ্রহের মর্যাদা হারিয়েছে? 2006 সালে। 6 সালে। সৌরজগতে লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ মঙ্গল। নীল গ্রহ? নীল গ্রহ পৃথিবী। সূর্যের কাছে কোন গ্রহ? বুধ। পৃথিবীর কাছে কোন গ্রহ? শুক্র। শুক্র গ্রহ ভোরের আকাশে কিভাবে আমরা দেখি, কোন গ্রহ রূপে দেখি বা কি হিসাবে দেখি? মর্নিং স্টার। মর্নিং স্টার। কোন গ্রহের অন্য নাম লুসিফার? লুসিফার হচ্ছে স্যার, ভুলে গেলাম। বলো বলো, ভেনাসের, শুক্রের। শুক্রের। কোন গ্রহ সব থেকে অধিক উষ্ণ? স্যার শুক্র গ্রহ। শুক্র গ্রহ কোন দিক থেকে কোন দিকে রোটেট করে? স্যার পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে। পূর্ব পশ্চিম। আর পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী তার উল্টো। উল্টো, ভেরি গুড। মানে সূর্য যেদিকে ওঠে, যেদিকে অস্ত যায়, ঠিক তার উল্টো বললেই আনসার কারেক্ট হবে। পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়, কিন্তু আনসারটা হবে উল্টো, যে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। ভেরি গুড। কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছ, কনস্টেবল না এসআই? স্যার কনস্টেবল। স্যার আপনার বড় ফ্যান আমি। আচ্ছা, দিন থেকে চেষ্টা করছি স্যার আপনার সঙ্গে কথা বলার। ক্লাস কেমন হয়? আপনার অনেক 3টে ব্যাচে আছে, 2.0, ডব্লিউবিপি এবং পিএসসির প্র্যাকটিস ব্যাচ এবং এই নতুন প্র্যাকটিস ব্যাচে আছে স্যার। আচ্ছা, পড়াশোনা করছো তো ঠিকঠাক? হ্যাঁ স্যার, রাত্রি 3টের সময় উঠি স্যার এবং রাত্রি 10টা পর্যন্ত যতটুকু হয় 12, 13, 14 ঘন্টা। বাহ বাহ। অ্যান্ড অনেকটাই তো মেহনত করছো। কোন জেলায় বাড়ি? স্যার মুর্শিদাবাদ, জলঙ্গি। জলঙ্গি। এটা কি ফার্স্ট টাইম না আগেও দিয়েছো? না স্যার, এর আগে দিয়েছি, 3-এর জন্য প্রিলিমস ক্লিয়ার করতে পারিনি। আপনার পড়াশোনা তেমন ছিল না, গলাটাও বসে গেছে 1 মাস থেকে, ভালো হচ্ছে না ঠান্ডার জন্য। জিকে জিএতে ভয় লাগে কোন সাবজেক্ট? জিকে জিএস এর মধ্যে কোন সাবজেক্টে মানে ভয় লাগে বা একটু নাম্বার কম ওঠে কোনটাতে? স্যার আমার জেনারেল সায়েন্স, আপনার ইতিহাস ভূগোল হ্যাঁ। এবং আপনার ইতিহাস ভূগোল এবং পলিটি, যেখান থেকে প্রশ্ন করবেন স্যার আমি বলে দেবো। আমাদের বইটা দেন তো, তুমি এতক্ষণ পড়ো, আমি কয়েকটা ধরি, ভালো লাগবে।
কি বাকি ছাত্রছাত্রীরা ধরবো তো এতক্ষণ পরে, ভালো ছেলে ধরি না। এটা মাসুম না, এটা মাসুম না। তোমার নামটা কি যেন? আমার নাম কামরুজ্জামান, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। দেখো বাকিরা শোনো কত ঘন্টা পরে। প্রভাতী, টিপু, শান্তনু, শুনছো কত ঘন্টা পরে? দেখো, আর তোমরা ভাবছো ঘুমিয়ে ঘুমিয়ে চাকরি পেয়ে যাবে। প্রশ্ন হচ্ছে স্যার ইসে থেকে করেন, রাষ্ট্রবিজ্ঞান থেকে। পলিটিতে। তুমি বলে দিলে হবে? তুমি তো তোমার স্লটে বলে দিলে, আমি তো ওইটা থেকে করব না। ইতিহাস করেন, ভূগোল করেন। আচ্ছা, কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? একদম সহজ প্রশ্ন। স্যার ওই 1800 কত সালে হয়েছে, এটা ভুলে গেলাম আমি। ঠিকই। প্রথম মহিলা ইয়ে ছিল, হুম মহিলা মঞ্জুলা চেল্লর ছিল। ঠিকই তো বললে। লীলা শেঠ হচ্ছে প্রথম হাইকোর্টে। হ্যাঁ, 1862 হয়ে গেল, 1862, ঠিক আছে। Yes, sir. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটন প্রথমটা আছে স্থিতি জাড্য, তৃতীয়টা হচ্ছে আপনার প্রত্যেকটি ক্রিয়া সম এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা, আর এবং দ্বিতীয়টা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা স্যার কিসের সংজ্ঞা? আপনার মনে রাখতে হচ্ছে না স্যার। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? এটাই হচ্ছে প্রশ্ন। কি জানা যায়? এটা এটা পড়োনি যে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এগুলো পড়োনি? হ্যাঁ স্যার, পড়েছি, মনে রাখতে পারছি না। মানে আপনার সঙ্গে কথা বলতে 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 গিয়ে অনেক আচ্ছা, চাপ নেই, তুমি বললে পলিটি ক্লিয়ার। বলো 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 73rd হ্যাঁ, 1992 স্যার। 1992। পঞ্চায়েতি ব্যবস্থা। পঞ্চায়েতি ব্যবস্থা। ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর হয়েছিল কোন সালে? 61তম অ্যামেন্ডমেন্ট। 180 দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। এই 180 দশকে? হ্যাঁ, 79। আমার প্রশ্নটা তুমি মন দিয়ে শোনো, দাঁড়াও, এত উত্তেজিত হলে হবে না। আমি তোমার অ্যামেন্ডমেন্ট জানতে চাইনি তো, আমি জানি তো অ্যামেন্ডমেন্ট জানতে চাইলে তুমি পারবে। আমার প্রশ্ন হচ্ছে যে কোন সালে হয়েছিল? কোনটা স্যার? 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোন সালে? 61st অ্যামেন্ডমেন্ট 1989 স্যার। এই তো ঠিক হয়েছে, ভেরি গুড। ম্যাঙ্গানিজের সবচেয়ে উৎকৃষ্ট আকরিকের নাম কি? ম্যাঙ্গানিজের আকরিক কি আগে? ঠিক আছে, আমি সহজ করে দিচ্ছি। ম্যাঙ্গানিজের দুটো আকরিকের নাম বলো। ম্যাঙ্গানিজের আকরিক কি কি? সায়েন্স থেকে বললে স্যার আমাদের অত ক্লিয়ার নাই সায়েন্সটা। মনে রেখে দেবে, পাইরোসাইট। আচ্ছা, হয়ে গেল। বক্সাইট গিপসাইট কার আকরিক বলো? বক্সাইট আর জিপসাইট। বক্সাইট গিপসাইট, জিপ না গিব। হ্যাঁ, কার? বক্সাইট জিপসাইট অ্যালুমিনিয়াম স্যার। সর্বনাশ করেছে। ঠিক বলেছো তো বাকিরা? বলো তো কি, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কোনটি সবচেয়ে বেশি? অ্যালুমিনিয়াম। ভেরি গুড। অ্যালুমিনিয়াম কত? পারমাণবিক সংখ্যা কি কি? অ্যালুমিনিয়াম কত? সোডিয়াম 11। হ্যাঁ, মুখস্থ করনি? 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা মুখস্থ করনি? ওগুলো তো পরীক্ষায় আসে, যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4। আর বক্সাইট কিসের? অ্যালুমিনিয়ামের। ওটা তো ঠিকই বলেছিলে। তাহলে এইটা মুখস্থ করতে হবে। তোমার কাজ হচ্ছে এটা, এই পারমাণবিক, যেমন দেখো কয়েকদিন আগে তো ডাব্লিউবির প্রশ্ন এসেছিল সোনা, তার সংকেত এসেছিল, তাহলে গোল্ড AU। হ্যাঁ, তাহলে এইটা তো পারতে গেলে তো তোমার তো এই 20টা মুখস্থ করতে হবে, অন্তত বেশি না, অন্তত গোটা 20টা মুখস্থ করো। আমার স্যার জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান দেখলে ভয় লাগে। সিকিম কবে ভারতের অঙ্গরাজ্য পরিণত হয়? 1975 সাল। কততম অ্যামেন্ডমেন্ট? কততম অঙ্গ, কততম অ্যামেন্ডমেন্ট? 36। এই তো 36 না 35 ঠিক করে বলো। না স্যার 36। আচ্ছা, 3টে ঘটনা দিচ্ছি, ক্রোনোলজিক্যাল অর্ডার বোঝো তো? মানে
ক্রম অনুসারে সাজাবে, ঠিক আছে? লিখে নাও বা শুনে নাও, বলেন 4টে ঘটনা দেব। বলেন। নাম্বার 1 স্বদেশী আন্দোলন, নাম্বার 2 খিলাফত আন্দোলন, নাম্বার 3 হোম রুল আন্দোলন, নাম্বার 4 আইন অমান্য আন্দোলন। কোন সালে ঘটেছিল সেই অ্যাকর্ডিং বলো। স্বদেশী আন্দোলন 1905। তারপরটা কত কি বললেন? 4টে আগে খাতায় লেখো, লিখে আমাকে অ্যান্সারটা বলো। 1 নম্বর আন্দোলন, 1 নম্বর স্বদেশী আন্দোলন, 2 নম্বর খিলাফত আন্দোলন, 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর হোম রুল আন্দোলন, 4 নম্বর আইন অমান্য আন্দোলন। হোম রুল হচ্ছে 1916। ওইভাবে না, তুমি আমাকে 1 2 3 4 এই হিসেবে অ্যান্সারটা বলে দাও, আমি সাজিয়ে দিচ্ছি। আইন অমান্য প্রথমে কোনটা হয়েছিল? বলছি স্যার, 1 3 হুম 2 হুম 4। ভেরি গুড, ভেরি গুড, 1 3 2 4, ভেরি গুড, খুব ভালো অ্যান্সার করেছো। ঘূর্ণিঝড় মোকা নামকরণ করে কোন দেশ? ইয়েমেন। ঘূর্ণিঝড় জাওয়াদ কোন দেশ নামকরণ করে? ভুলে গেলাম স্যার, মনে আসছে। সৌদি আরব। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী। হ্যাঁ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সেইটাই তো ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, বুঝতে পারোনি? পেনিনসুলার ইন্ডিয়া, উপদ্বীপীয় ভারত। উপদ্বীপ মানে কি? যার 3 দিকে জল বেষ্টিত, একদিকে আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। ভারতের ম্যাপের নিচের অংশটা ভাবো, সাউথের কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, পাশে ওড়িশা, পশ্চিমবঙ্গ, জাস্ট এই ভাবো ত্রিভুজ আকার যে শেপ পাচ্ছ, এটাই তো উপদ্বীপীয় ভারত আমরা বলি। তার দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। বুঝতে পেরেছো? যা, ওনার লাইন বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। ভালো অ্যান্সার করছিল, ভালো পারে আশা করি, অ্যান্ড হোপফুলি ভালো জায়গায় যাবে। আমি ওই জন্যই ঘুরিয়ে জিজ্ঞেস করলাম। আমি কিন্তু একে যে কটা প্রশ্ন জিজ্ঞেস করলাম একটাও কিন্তু সোজাসুজি জিজ্ঞেস করিনি, সবগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করেছি যাতে আসলটা ধরা পড়ে। ভালো অ্যান্সার করেছে, ভেরি গুড। চলো আমরা এবার এগিয়ে যাই। পরের প্রশ্ন 9 নম্বর। এই পরের প্রশ্ন দেখো স্ক্রিনে। ব্রাহ্ম সমাজ প্রথমে ড্যাশ নামে পরিচিত ছিল। শান্তনু কি বলো, এটা বলো। সঠিক উত্তর কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি, ব্রাহ্ম সভা। এটা তো একদম ইজি। পরের প্রশ্ন 1830-এ নামকরণ হলো ব্রাহ্ম সমাজ। এখান থেকে পড়া ধরা যাবে, কাকে ধরবো? চলে এসো, হাত তুলবে, আমি কানেক্ট করে নিচ্ছি। তোমার কিন্তু মাইকটাই অ্যালাউ করতে হয়, হ্যাঁ, ওখানে অ্যালাউ মাইক ওখানে অন করতে হয়। কানেক্ট করো, অ্যালাউ করে জয়েন করো। কোনটি উত্তর সমভূমির বৃহত্তম অংশ এবং পুরনো পলি দ্বারা গঠিত? আরে কমেন্টে হাত তুললে হবে না, তোমরা ওই জায়গায় হাত তুললে, আমি এখানে রিকোয়েস্ট দিলে তবেই না কানেক্ট হবে, বুঝতে পারো নি? প্রশ্নটা দেখো, ইন্টারেস্টিং কোশ্চেন। উত্তর সমভূমি, ভারতের ভূপ্রকৃতি যখন পড়ানো হয়, উত্তরে আছে বিরাট সমভূমি অঞ্চল এবং পুরনো পলি দ্বারা গঠিত। আমি কি বলেছি? খাদার হচ্ছে, মনে রেখে দেবে, নবীন পলি, আর ভাঙ্গর মানে হচ্ছে ভাঙা, প্রাচীন পলি। আর এই দুটোর মধ্যে যদি উর্বরতা নিরিখে দেখি, নবীন পলিটা অপেক্ষাকৃত বেশি উর্বর প্রকৃতির হয়, আর প্রাচীন পলিটা অপেক্ষাকৃত কম উর্বর প্রকৃতির হয়। মনে থাকবে এই কয়েকটা পয়েন্ট, কোনটা বেশি উর্বর কোনটা কম উর্বর, এই পয়েন্টগুলো যেন মাথায় থাকে। চল পরে প্রশ্ন। তাহলে কোনটি পুরনো পলি? ভাঙর হচ্ছে পুরনো পলি। তোমার নাম কি? আমার নাম বিশ্বজিৎ দে। বিশ্বজিৎ দে। স্ক্রিনে একটা প্রশ্ন আছে, আমি পড়ছি, তুমি তো স্ক্রিন দেখতে পাচ্ছ না, না? না স্যার। আমি পড়ছি, অ্যান্সার করো, কোনো অপশন পাবে না। পঞ্চায়েতি রাজ বলতে সাধারণত ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন বা স্থানীয় স্বশাসন ব্যবস্থাকে বোঝায় পঞ্চায়েতি রাজ। এটি একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে কোন সালে শুরু হয়েছিল?
মোদ্দা কথা, পঞ্চায়েতি রাজ কবে শুরু হয়েছিল? 1992 সালে 73তম সংবিধান সংশোধন। ভেরি গুড বিশ্বজিৎ। বিশ্বজিতের বাড়ি কোন জেলায়? আমার আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে। কতদিন থেকে প্রিপারেশন করছো? এটা কি প্রথমবার নাকি আগেও দিয়েছো? না, এবার প্রথম দিব। প্রথমবার। তো কেপি দিয়েছিলাম, কেপি দেওয়ার পরে প্রথমে আপনারই ক্লাস করেছিলাম আমি। আচ্ছা। এই এক মাস ক্লাস করে আমি 27 নম্বর পেয়েছিলাম ওটাতে, কিন্তু ওটা হয়নি দুর্ভাগ্যবশত। তারপরে থেকেই আমি শুরু করলাম আবার আপনার। এবছর তো যথেষ্ট সময় পেয়েছো, প্রিপারেশনে কোনো খামতি কি আছে? স্যার ইংলিশটাতে একটু খামতি আছে। ইংলিশটাতে মানে ওটা 10 নাম্বার থাকে, চেষ্টা করে ইমপ্রুভ করতে হবে। তোমাকে একটা প্রশ্ন ধরি, নালন্দা ইউনিভার্সিটি কার রাজত্বকালে তৈরি হয়েছিল? কুমারগুপ্ত। কোন কুমারগুপ্ত? আনসার অ্যাপ্রোপ্রিয়েট হবে প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত। আমাদের বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? এটা 78%। 78%। কোন ভিটামিনের অভাব হলে আমাদের ত্বক খসখসে হয়, যাকে ফিনোডার্মা বলে? ভিটামিন এ। কোন ভিটামিন মানুষের মূত্রের মাধ্যমেও নির্গত হয়? এটা ভিটামিন সি স্যার। ভিটামিন সি। ফ্রিডম বিহাইন্ড বার্ডস এই বইটা কার লেখা? ফ্রিডম বিহাইন্ড বার্ডস। অপশন দি: নেলসন ম্যান্ডেলা, অরবিন্দ ঘোষ, শেখ আব্দুল্লাহ, কিরণ বেদি। এটা স্যার এটাতে আমার জানা নেই। আচ্ছা, লেটেস্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল বছর 2-3 আগের, তুমি ততদিন লাইনে আসোনি, তুমিও পারবে না। ফিয়ারলেস গভর্নেন্স নামক একটা বই তিনি এনেছিলেন। কিরণ বেদি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। আচ্ছা, এই খারিফ শস্য আর রবি শস্য ম্যাটারটা কি জিনিস? কবে চাষ করা হবে, কবে তোলা হবে, আর এক্সাম্পল সহ বোঝালে তোমার ছুটি। বলো। খারিফ শস্যটা এই গ্রীষ্মকালে হয়, আর রবি শস্যটা শীতকালে হয়। আচ্ছা, তারপর এটা তো বাচ্চাদের মতো হয়ে গেল, মাস ধরে বলো, কম্পিটিটিভের হিসাবে বলো। স্যার একটু মাসটা মানে অপশন দেখলে আমি বলতে পারি, কিন্তু সঠিকটা না, একটু মানে অসুবিধা হয়। এইটা আজকে ভালো করে পড়ে নেবে, ভারতের কৃষি। আজকে তোমার হোম টাস্ক থাকলো ভারতের কৃষি ভালো করে পড়বে, কারণ কি এইটা থেকে ডাব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন হয়েছে। হ্যাঁ। থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? পিভি সিন্ধু কোন খেলার সাথে? সেটাই উত্তর। তাহলে কে কোন খেলার সাথে যুক্ত ওটা ভালো করে দেখে নেবে, ওটাতেও প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমগুলো ধরে সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, নাহলে কিন্তু মার্কস বাড়বে না, বুঝতে পেরেছো? ঠিক আছে। আর স্যার কালকে আমার জিডির পরীক্ষা আছে। তাহলে আজকে এই ক্লাসে কেন ঢুকেছো? যা দেখেছো চোখ বুলিয়ে রিভিশন করে তাই যাও। হ্যাঁ, করেছি, কিন্তু আপনার ক্লাসে আসার একটা আলাদাই মজা। বুঝতে পেরেছি, বাট এটা ডাব্লিউবি লেভেলের করাচ্ছি, তুমি একটু ডান্স, আর্ট, কালচার, ফেস্টিভ্যাল এগুলো চোখ টোক বলিয়ে যাও ভালো করে, যাতে আসলে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এটা করলেও অসুবিধা কিছু নেই। চলো, বিশ্বজিৎ দে, কাল পরীক্ষা ভালো হোক বিশ্বজিতের, আমরা এগিয়ে যাই। এটা সবাই বুঝতে পেরেছো তো? ভালো প্রশ্ন ছিল, কত বড় গল্প লেখা আছে প্রশ্নতে, বাট জাস্ট এইটুকু যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন সালে শুরু হয়েছিল। বেসিক্যালি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992। প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়েই করেছে। এই প্রশ্নটা আমি খুব ইন্টারেস্টিং প্রশ্ন দেখলাম। ডাব্লিউবিসিএস এ দুবার এসছে, একবার প্রিলিতে এসছে আর একবার মেনেও এসছে। কাকে পড়া ধরি না? শান্তনু সামন্ত। শান্তনু সামন্ত প্রথমেই হাত তুলেছিলে, অ্যাকসেপ্ট করো। শোলা অরণ্য দেখা যায় কোথায়? হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য নাকি পূর্বঘাট? কি হবে কারেক্ট অ্যান্সার? রিয়া বলছো 14 বি, ইমরান বি। এই শান্তনু তোমাকে তো পাঠালাম, তুমি তো অ্যাকসেপ্ট করছো না। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ওয়েস্টার্ন ঘাট। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। শান্তনু সামন্ত হলো না, বাকি কি আছে? সুফল ঘোষ তোমাকে ধরি, অ্যাকসেপ্ট করো। বন্দনা বর্মন আছো, এটাকে তোমার নাম কি? সুফল ঘোষ। সুফল ঘোষ, ভেরি গুড। বাড়ি কোন জেলায়? বাড়ি হচ্ছে স্যার মুর্শিদাবাদ। কতদিন থেকে প্রিপারেশন নিচ্ছ?
এই 2 মাস মতো। জাস্ট সবে শুরু করেছো তাই তো? হুম। বেসিক ক্লিয়ার? বেসিক ওর মানে এর আগে বন্ধনে কাজ করতাম, আচ্ছা কিন্তু বন্ধনে কাজ ছেড়ে দেওয়ার পর ডাব্লিউবি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা। আগে বছর করেছিলাম 2 বছর আগে। আগে আপনার ডাব্লিউবি তে হয় না, ডিএসএ হয় না। এনইএফটির ফুল ফর্ম কি? এনইএফটি, ব্যাংকে কাজ করেছো জানো নিশ্চয়ই, এনইএফটি আরটিজিএস প্রচুর হয়, তো এনইএফটি আর আরটিজিএস এর ফুল ফর্ম বলো, অলরেডি পরীক্ষাতে এসছে। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে এনইএফটি, আর আরটিজিএস মানে হচ্ছে রিয়েল টাইম গ্রস স্টেটমেন্ট। হ্যালো? শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমি প্রশ্ন ধরেছিলাম, শুনতে পেয়েছিলে? হ্যাঁ শুনতে পেয়েছিলাম, কিন্তু টাওয়ারের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। হিমালয় কি ধরনের পর্বত? নবীন ভঙ্গিল পর্বত, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। পশ্চিমঘাট পর্বত অন্য কি নামে পরিচিত? সহাদ্রি। সহ্যাদ্রি। এর হাইয়েস্ট পিকের নাম কি? নাম হচ্ছে আপনার জিন্দেগাদা। জিন্দাগাদা। ঠিক করে বলো, ঠিক করে বলো, ভুল হয়ে গেল। পশ্চিমঘাট পর্বতের হাইয়েস্ট পিক জিন্দাগাদা হয় নাকি? আনাইমুদি মানে হ্যাঁ হ্যাঁ, তুমি পারতে, গুলিয়ে গেছে, যাই হোক। আচ্ছা, উত্তর আর দক্ষিণ ভারতের জলবিভাজিকা কোন পর্বতকে বলে? উত্তর দক্ষিণ ভারতের জলবিভাজিকা। পূর্বঘাটের হাইয়েস্ট পিকের নাম কি? যদি অপশনে জিন্দাগাদা না থাকে তাহলে অন্য অপশন কি থাকবে? মহেন্দ্রগিরি থাকবে, ভেরি গুড। আচ্ছা, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট প্রতি কত বছর অন্তর প্রকাশিত হয়? তোমরা এটার উত্তর করো কমেন্টে, এই যে প্রশ্নটা স্ক্রিনে হয়েছে ততক্ষণ আমি একে প্রশ্ন ধরি। বলো, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট রিসেন্টলি পড়িয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে দেওয়া আছে পিডিএফও। প্রতি কত বছর অন্তর এই রিপোর্ট প্রকাশ করে? 2 বছর অন্তর, মনে রাখবে। হ্যাঁ 2 বছর। ওই ওখান থেকে আমরা জানতে পারি কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি, কোন রাজ্যে ফরেস্ট কভার বেশি, কোথায় ট্রি কভার বেশি, বুঝতে পেরেছো? ভালো করে পড়ো তাহলে, অল দ্য বেস্ট। ওকে। আচ্ছা, তোমরা যারা অনলাইন ক্লাস করো তোমাদেরও ভালো লাগে তো, তোমাদের সহপাঠীদের পড়া ধরি, এতে তোমরাও কিছু জানতে পারো, আরো নতুন নতুন প্রশ্ন ডিসকাশন হয়। প্রশ্নটা ইন্টারেস্টিং, বলছে মোট ভূভাগের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখার জন্য? বেসিক্যালি 33%, তোমরা শুনেছো নিশ্চয়ই, ক্লাস 10 বইতে থাকে এটা। হ্যাঁ, তো 33% মতো। রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার সি। কমপক্ষে যে ভূভাগ হবে, যে জিওগ্রাফিক্যাল এরিয়া হবে, তার 33% থাকা প্রয়োজন। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এটাও ইন্টারেস্টিং কোশ্চেন, করো। পড়া ধরতে তো অনেকে বলো, কিন্তু আমি যখন রিকোয়েস্ট পাঠাই তারপরে তোমাদের যেটা করতে হয়, ওখানে অ্যালাউ বলে একটা অপশন থাকে, সেটা করতে হয়, অ্যালাউ না করলে হয় না। রাজেশ, আমি বড় ফ্যান, এক্সাইজ কনস্টেবলে জব করা। ওকে। ও না, রাজেশ লিখছো স্যার আমার দাদা আপনার বড় ফ্যান, সে এখন এক্সাইজ কনস্টেবলে জব করে। হ্যাঁ, এক্সাইজ তো পড়াই আমরা, ওই লাস্ট যেটাতে হলো ওদের মক ইন্টারভিউ থেকে শুরু করে বহু কিছু করেছি আমরা। কি হবে এটার উত্তর বলো? আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? খুব পপুলার কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে 1757। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সিরাজউদ্দৌলা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধি, মনে থাকবে। এখান থেকে একটা প্রশ্ন আসে, কে কলকাতাকে আলীনগর নামকরণ করেছিল? এখান থেকে একটা প্রশ্ন আসে যে কে কলকাতাকে আলীনগর নামকরণ করে? কি হবে? হ্যাঁ, এই কামিনুল তোমার সাথে, সিরাজউদ্দৌলা তোমার সাথে কথা হলো তো একবার নাকি? আচ্ছা, তুমি আবার চলে এসছো। পরের প্রশ্ন বলো, বোকারো কয়লা খনি অবস্থিত কোন রাজ্যে?
बोकारो स्टील प्लांट झारखंड स्যার। ঝাড়খণ্ড, ভেরি গুড। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সবচেয়ে কম দৈর্ঘ্যের সীমানা আছে? সবথেকে কম হ্যাঁ, সিকিম। সিকিম। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে? সিকিম স্যার, সিকিম। গির ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? গির ও গুটে গেলাম। বিশেষ একটা কারণ, বিশেষ একটা প্রজাতি। গির জাতীয় উদ্যান কেন বিখ্যাত? এক সিংহ গন্ডার না, একদমই নয়। এক এশিয়াটিক সিংহ, মনে নেই? এশিয়াটিক লায়ন, একমাত্র তার হোম বলা হয়। এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। গির কোথায় আছে? গুজরাটে। গুজরাট। ভেরি গুড। প্রজেক্ট টাইগার কবে লঞ্চ হয়েছিল? প্রজেক্ট টাইগার হ্যাঁ, 1973। ঠিক আছে। প্রজেক্ট এলিফ্যান্ট? 92 স্যার। 92-তে। পশ্চিমবঙ্গে কি প্রজেক্ট এলিফ্যান্ট আছে? হ্যাঁ স্যার, ময়ূর ঝর্ণা আর ইস্টার্ন ডুয়ার্স। ময়ূরী ঝর্ণা, ইস্টার্ন ডুয়ার্স। ভারতে বর্তমান মোট রামসার সাইট কটা আজকের তারিখে? 85। বেড়েছে, 89 মনে রেখে দেবে। হ্যাঁ, আবার বেড়েছে। 89। হ্যাঁ, 9 হয়ে গেছে। তাড়াতাড়ি খাতায় ওখানে মুছে লিখে নাও। হ্যাঁ, আমি আবার লিস্ট দিয়ে দেবো কোনি। বেড়েছে আবার। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো স্যার বলো। বলছিলাম যে আপনার যত জিকে এক্সপ্রেস আছে সব দেখা আছে আমার। আচ্ছা, আপনার সঙ্গে যে কথা বলার জন্য কতদিন থেকে আমি অপেক্ষা করছি। এবারে চাকরি পেলে একদম সোজা স্টুডিওতে চলে আসবে। হ্যাঁ, ঠিকানা তখন ইনশাআল্লাহ। ব্যাচ থাকুক না থাকুক একদম চটপট চলে আসবে। আমাদের হেল্পলাইনে ফোন করে বলবে স্যার বলেছিল, ঠিকানা নিয়ে চলে আসবে। ঠিক আছে, চলো। অমিত দাস, তোমাকে রিকোয়েস্ট পাঠানো আছে। হ্যাঁ, চলো এগিয়ে যাই। তাহলে এটা বোকারো ঝাড়খণ্ড, এটা করো। বাকিরা অ্যান্সার করো এটা। আন্দামান নিকোবর কোনটির দ্বারা পৃথক হয়েছে? এটা হচ্ছে প্রশ্ন। হ্যালো স্যার। হ্যালো, কি নাম আছে তোমার? স্যার আমার নাম টুম্পা রায়, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। ভেরি গুড। এবারে বলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন চ্যানেল দ্বারা পরস্পর থেকে পৃথক? স্যার 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান রাজধানী শহরের নাম কি? স্যার পোর্ট ব্লেয়ার। আবার রিপিট করছি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। স্যার ওই যে বিজয়ালয় যে হ্যাঁ বলো, চেঞ্জ হয়েছে তো, বলো। হচ্ছিল তো। হ্যাঁ বিজয়ালয়। শ্রী বিজয়পুরাম, মনে রেখে দেবে। পোর্ট ব্লেয়ার থেকে এখন যে নাম চেঞ্জ করে কি হয়েছে, শ্রী বিজয়পুরাম। তো এরকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পরীক্ষায় আসতে পারে। তাহলে পোর্ট ব্লেয়ার নয়, এখন আমরা শ্রী বিজয়পুরাম মনে রেখে দেবো। আর তোমার সঙ্গে বোধহয় একবার আমরা কানেক্ট করেছিলাম কোনো একটা ক্লাসে, না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 28 তারিখ। হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হচ্ছে প্রিপারেশনে? স্যার অসুবিধা বলতে স্যার আমার ওই ইংলিশের সমস্যা। ইংলিশটা ওটা ক্লাস দেখে আস্তে আস্তে ইমপ্রুভ করো। আর তোমার আগে একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, ও পারেনি। তুমি চেষ্টা করো, রবি শস্য খারিফ শস্য কখন বপন করা হয় উদাহরণ সহ এক্সপ্লেন করতে পারো কি? দেখো স্যার রবি শস্য তো অক্টোবর ডিসেম্বর মাসে বপন করা হয়, হুম, আর তোলা হয় এপ্রিল মে মাস। ফেব্রুয়ারি মার্চ, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ তোলা হয়। শীত শেষ হচ্ছে এমন একটা সময় রবি শস্য তোলা হচ্ছে। আর খারিফ শস্য? আর খারিফ শস্যতে জুন জুলাই মাসে বপন করা হয়। ভেরি গুড। আর তোলা হয় সেপ্টেম্বর অক্টোবর মাস। আর খারিফ শস্যের উদাহরণ হবে ধান, তারপর হচ্ছে ভুট্টা, তারপরে বাজরা হ্যাঁ বাজরা হবে। আর রবি শস্যের মধ্যে হবে গম, ছোলা। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? খুররম। খুররম। তাকে ঐতিহাসিকরা কি বলে অভিহিত করেছেন? তার এই যে বিভিন্ন স্থাপত্য নির্মাণ শৈলীর জন্য তার একটা বিশেষ নামে উল্লেখ করা হয়েছিল। নামটা কি বলা হয়? একটা প্রিন্স অফ বিল্ডার্স। আচ্ছা, পশ্চিমবঙ্গের এই কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? 2013 সালে। 13 সালে। আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প?
লক্ষ্মীর ভান্ডার হচ্ছে 2021। আর 2000 প্রথম তো সরলা দেবী করেছিল, কিন্তু 2021 সালে 21 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? মালাবার উপকূল। মালাবার উপকূল। এই মালাবার উপকূলের কোনো বিশেষ বৈশিষ্ট্য বলো তো, যেখানে গেলে কি দেখতে পাবো? যে মনে করো টুরিস্ট আমরা যদি যাই, কি দেখতে পাবো সেখানে? অসংখ্য চিল্কার মতো, ভাবো, অসংখ্য চিল্কা। চিল্কা কি জিনিসটা? কি চিল্কা? স্যার একটা উপহ্রদ, রেগুন। লেগুন। তাহলে কেরালার উপকূল ভাগে অসংখ্য লেগুন, যেটা ওখানে স্থানীয়ভাবে কয়াল বলে, ভার্কিশ ওয়াটার লেক, লেগুন, কয়াল যাকে বলে, হ্যাঁ, এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, ধরবো, অসুবিধা নেই তো? আর 2-4টে ধরবো। হ্যাঁ হ্যাঁ স্যার। ঝুলন গোস্বামীর ওপর একটা বায়োপিক মুভি তৈরি হচ্ছিল, তার নাম কি? ক্রিকেটার ঝুলন গোস্বামী, ওমেন্স ক্রিকেটার। স্যার অপশন। নো অপশন। তিনি কোথা থেকে বিলং করে অ্যান্সার কর, ভাবো, উত্তর হয়ে যাবে। কিছু একটা এক্সপ্রেস, চাকদা। ও ও কি চাকদা এক্সপ্রেস? হ্যাঁ, ঝুলন গোস্বামী চাকদা এক্সপ্রেস। তাহলে আরো একজন আমাদের দারুণ ক্রিকেটার মিতালি রাজ, তার উপরে বায়োপিক মুভি আসছিল, তাপসী পান্নু অভিনয় করছিল, তার নাম কি? সাবাস, বলো। সাবাস মিঠু। এই তো জানো তো, সব ভুলে গেছো এই আর কি। হ্যাঁ স্যার, স্যার অপশন দিলে পারি, আর এরকম করে একটু সমস্যা হয়। আচ্ছা, এই যে সিডি ডিভিডি, আগে যে বিভিন্ন ক্যাসেট হতো না, তাহলে এই যে সিডি ডিভিডি, সিডির ফুল ফর্ম কি আর ডিভিডির ফুল ফর্ম কি? পরীক্ষায় আসা প্রশ্ন। কম্প্যাক্ট ডিস্ক। আর কি বললেন স্যার? ডিভিডি। ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিশ। ওকে, ভেরি গুড। ভার্গিস কুরিয়েন কোন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তি? ভার্গিস কুরিয়েন হচ্ছে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। জয়ী সেতু। কে প্রথম বলেন যে পরমাণু অবিভাজ্য, তাকে আর ভাঙা যাবে না? ডাল্টন বলেছেন। জন ডাল্টন। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? তিনি একজন আরবিআই এর প্রাক্তন গভর্নর, বিমল চাঁদ। ভেরি গুড, ভেরি গুড। কর্ণব মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলক। কর্ণব মালেশ্বরী ইতিহাসে তার নাম স্মরণীয় কেন? তিনি হচ্ছে কলটা ডিসকানেক্ট করেন। হ্যাঁ, বলো 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 বলো। প্রথম মহিলা অলিম্পিকে পদক জিতেছেন। ভেরি গুড। বাকি ছাত্রছাত্রীদেরকে বলছি, তন্ময়, দীপ্তি রয়, রিনা মাইতি, দেখো কত সুন্দর উত্তর করছে। পরের প্রশ্ন তাহলে চলে আসি। অলিম্পিকের প্রথম ব্যক্তি যিনি স্বতন্ত্রভাবে ভারতে গোল্ড মেডেল নিয়ে আসছেন, কোন অলিম্পিক, কোন সালে? অনেক টাফ করে দিলাম, বলো। অভিনব বিন্দ্রা। আমি তো ওটা জানতে চাইনি, বাকি দুটো বলো। কোন সালে, কোন অলিম্পিকে? যেমন এই টোকিও অলিম্পিক হলো, প্যারিস অলিম্পিক হলো, সেটাও একটা কোন অলিম্পিক ছিল, কোন সালে? বলো, পারবে? 2008। এবার বলো জায়গার নাম, আমি অনেকবার পড়িয়েছি। বেইজিং অলিম্পিক। বেইজিং অলিম্পিক। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ এবারে? বলো তো কোন ঋতুতে আমাদের শরীরে বেশি মাত্রায় ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে। শীতকালে। ভিভি প্যাট এটা কিসের সাথে সম্পর্কিত? ভোট দিতে গেছো নিশ্চয়ই। ভোট দিতে গেছো নিশ্চয়ই। হ্যাঁ। ওখানে নিশ্চয়ই দেখোনি যে ভিভিপ্যাট মানে কি? ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রায়াল যাকে বলে, যে মেশিন তুমি দেখতে পাও, ভোটের সাথে সম্পর্কিত, বেসিক্যালি ইলেকশনের সাথে সম্পর্কিত। গুগল সার্চ করবে, ভিভিপ্যাটের ছবি দেখবে, তুমি চিনতে পারবে যদি লাস্ট ইলেকশন দিয়ে, নির্বাচনে ভোট দিয়ে থাকো। বুঝতে পেরেছো? আচ্ছা, এপিক কার্ড, এই অনেক সময় এপিক কার্ড যেটা আমরা ভোটার কার্ড বলছি, এই এপিকের ফুল ফর্ম আসে ইপিআইসি। দেখবে অনেক সময় ইন্টারভিউতে বলে না যে তুমি একটা আধার কার্ড, এপিক কার্ড ক্যারি করবে। সো এপিক কার্ড মানে ভোটার কার্ড। তো এপিকের ফুল ফর্ম কি? জানি না।
ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড, আমাদের ফটো, আমাদের পরিচয়পত্র বহন করে না, সো তাই ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড। অনেকগুলো প্রশ্ন ধরলাম, ওভারঅল ভালো, পারলে ভালো করে পড়ো। ইংরেজিটা একটু দুর্বল বলছো, বলো। স্যার সেদিন তো বলতে ভুলে গেছি, আমার দিদি আপনার ফ্রি ক্লাস করে এখন কেপি কেপিতে এবার সিলেক্টেড হয়েছে আর ডাব্লিউপি তেও সিলেক্টেড হয়েছে, এখন ডাব্লিউপি কনস্টেবলে আছে। বাহ, কনগ্রাচুলেশন। দিদিকে বলো স্যারের কাছে পাঠিয়েছিলাম বার্তা। কি নাম ছিল দিদির? স্যার দিদির নাম প্রিয়াঙ্কা রায়। দিদি অনেকদিন থেকে আপনার সাথে মানে কথা বলার চেষ্টা করছিল আর কি, দিদির হয়ে ওঠেনি সুযোগটা। দিদি আপনার সাফল্যর যে স্যার সিরিজ, সফলতার সিরিজ, হ্যাঁ 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 ওখানে মেসেজ করেছিল অনেক, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। আসলে দিদি সেদিন আমার টুম্পা দিদিকে শুনিয়েছিলাম যে দিদি টুম্পা কি জানো, আমাদের TWS থেকে এত পরিমাণ ছাত্রছাত্রী পাশ করে, ওই তুমি দেখলে তো সত্যি ঘটনা কিনা, যে আমরা যোগাযোগ কানেক্টই করে উঠতে পারি না তাদের সাথে, যে একটা ভিডিও কল করবো, যে একটা ভিডিও কল করতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়, সেই সময়টাও হয়ে ওঠে না, মানে এত ছেলে মেয়ে পাশ করে। ওই আর কি, দিদিকে জানিও আমার। 28 তারিখের ভিডিওটার কথা, তো দিদি সেদিন বলছিল যে স্যারকে আমার কথা বলতে পারতি আর কি, তো স্যার আমার মনে ছিল না, তো আজকে বললাম। ঠিক আছে, তুমিও কোয়ালিফাই করো, একসাথে তোমরা 2 দিদি বোন চলে আসবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো। স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার আমার এখানে কিসের খামতি আছে একটু যদি বলতেন। তো ওভারঅল ঠিকই আছে, ওই পুরনো কিছু জিনিস ভুলে যাচ্ছ ওভারঅল, এই ভাবলাম মনে হলো। বাট আমার যেটা মনে হয়, আমি তো তোমাকে কোনো অপশন দিইনি, বাট তুমি অপশন দেখে করতে পারবে। যেমন কর্ণম মালেশ্বরী কোশ্চেন্সটা তুমি বলছিলে, অভিনব বিন্দ্রারটাও বলছিলে, সব ঠিকঠাক হচ্ছিল, বাট আমি তো তোমাকে অপশন দিইনি, অনেক টাফ ভাবে জিজ্ঞেস করছিলাম তো না। সো হোপফুলি যখন অপশন দেখে প্র্যাকটিস সেট করবে, অ্যান্সার ভালো হবে। সামনে আমরা অনেকগুলো টেস্ট নেব, এখন সব ভালো করে পড়তে থাকো, এক্সাম ডেটটা যেই ঘোষণা হবে আমরা পরপর টেস্ট নেব। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার ঠিক আছে। হ্যাঁ, এইরকম ভালোভাবে পড়াশোনা করো তোমরা। দেখো ওর দিদিও কিন্তু সিলেক্টেড, যাই হোক এটা সবাই বুঝেছো। এটা করো, টেডর মল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? আর আজকে কল নয়, এবারে সেশন এন্ডের দিকে যেতে হবে। করো, অ্যান্সার করো। শান্তনু স্যার, আজকে চোখে জল চলে এসেছে। শান্তনু, তোমার সঙ্গে আমি কানেক্ট করলাম, কেন ভাই কষ্ট পেও না, কিন্তু বিষয় হলো তোমার কানেক্ট তুমি করতে পারো না, আমি আরেকবার পাঠাচ্ছি তোমার জন্য। আমি চাই না যে তুমি শান্তনুকে আবার পাঠাচ্ছ। হ্যালো, কে তুমি? এই দেখো অন্যজন চলেছে, রাজেশ। ওকে রাজেশ গোয়েন, ভেরি গুড। রাজেশ কোন জেলা থেকে? বাঁকুড়া। প্রিপারেশনের কি হাল অবস্থা, কতদিন থেকে নিচ্ছ? 1 বছর। টেডর মল কোন বিভাগের মন্ত্রী ছিল? অর্থনীতি। আর টেডর মল কার মন্ত্রী, কোন শাসকের? আকবর। আকবরের রাজসভায় এই যে গুণী ব্যক্তিরা যারা ছিল, নবরত্ন যাদেরকে বলছি, তারা কারা কারা? 2-4টে নাম বললেও হবে। আচ্ছা, ওই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবে, মধ্যপাঠটা, ওখান থেকে WEB-তে প্রশ্ন আসে বিশেষ করে। হ্যাঁ, কর্কট সংক্রান্তি কবে হয়? মন দিয়ে ভাবো, ছবিটা ইমাজিন করো। কর্কট সংক্রান্তি মানে কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেবে যেদিন। কবে? না, ওটা একদম অপোজিট করে দিলে, তুমি দক্ষিণ করে দিলে, মকর ক্রান্তির উপরে মকর সংক্রান্তি করে দিলে। ওটার উত্তর হতো 21 তারিখ, 21শে জুন। তাহলে কি অসুবিধা হচ্ছে নাকি, মানে ভুলে যাচ্ছ কোনটা, আমাকে খুলে বলো, আমি গাইড করার জন্যই রয়েছি তোমাকে। আচ্ছা, সায়েন্স থেকে একটা ধরছি। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? ক্যালভিন। আর সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক? বিশ্ব মানবাধিকার দিবস কবে? WEP সালের কোশ্চেন, পাততেই হবে এটা। 19 সালের মেনের কোশ্চেন, WEP কনস্টেবলের। বিশ্ব মানবাধিকার দিবস, ওয়ার্ল্ড হিউম্যান রাইট ডে, বহুবার বলেছি, ডিসেম্বরের তারিখ। 10 সাল কোথায়, এটা তো ইম্পর্টেন্ট ডেট, 10ই ডিসেম্বর। আচ্ছা, বিশ্ব এইডস দিবস? 1 ডিসেম্বর। ওটা কোনোদিন 1 ডিসেম্বর বলবে না, শিখিয়ে রাখি। আমরা এক্সাইজের ইন্টারভিউ করছিলাম, তো ওটাই জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলা আজ কত তারিখ, তো এরকম 1 কিছু একটা ছিল। হ্যাঁ, তো যেই একলা বা এরকম কিছু বলেছে, তখনই কিন্তু ক্রস কোশ্চেন হয় ওইভাবে, একই কিন্তু হয় না, 1
মনে থাকবে, যেমন আমরা কি বলি পহেলা বৈশাখ, একলা বৈশাখ কিন্তু নয়। ওটা কিন্তু ইন্টারভিউতে ফিউচারে জিজ্ঞেস করে যে তুমি যে, এগুলো সব পরে শিখিয়ে দেবো। ধরো তুমি ইংরাজি ডিসেম্বরের 20 তারিখে গেলে, তো জিজ্ঞেস করতেই পারে যে আজকে বাংলা কত তারিখ। হ্যাঁ, ঠিক আছে। অমিত রাজেশের হয়ে গেল। আমি শান্তনুকে আর একবার পাঠিয়ে রাখি। শান্তনু কই, চলেও গেল। চলো পরের প্রশ্ন আমরা এগোই। টেডরমল হলো, এটা করো। রঞ্জি ক্রিকেটের, মন দিয়ে করো, রঞ্জি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসাবে কে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন? হ্যাঁ মাসুম, ওই প্রশ্নটা ধরেছিল স্যার। প্রভাতী, আমারও মাঝে মাঝে হয়, আমার বন্ধুকে এইরকম প্রশ্ন করে। হ্যাঁ ধরে, এগুলো এগুলো তো আমার করে করে অভ্যাস হয়ে গেছে না, এই জন্যই বলতে পারছি এইগুলো। হ্যাঁ কাল জিওগ্রাফি হবে, ওটা তো ফাউন্ডেশনে। সঠিক উত্তর কি হবে? জয়দেবনাথ কট, একদমই কারেক্ট। রঞ্জি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই হ্যাটট্রিক, প্রথম ওভারেই, ফার্স্ট 6টা বলে 3টে উইকেট। কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে, বা যাকে আমরা বিশ্ব সুনামি সচেতনতা দিবস বলি? বিশ্ব সুনামি সচেতনতা দিবস বা ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে প্রতি বছর কোন তারিখে? কি হবে রাইট অ্যান্সার? অ্যান্সার করো। সঠিক উত্তর 5 নভেম্বর। ভেরি গুড, এটা কিন্তু পরীক্ষাতে আসে, সুনামি সচেতনতা। আচ্ছা বলো তো দেখি, আমি আগের দিন ফাউন্ডেশনে পড়াচ্ছিলাম, দক্ষিণতম বিন্দু যখন আমরা পড়াই ইন্দিরা পয়েন্ট, ওখানে সুনামি হয়েছিল কোন সালে বলো তো? সুনামি যাতে ক্ষতিগ্রস্ত হয়, ওটা কোন সালে, কে বলতে পারবে? 2000 কত সালে, কে বলবে? দু 2004, মনে থাকবে? 2004। পরের প্রশ্ন করো। হ্যালো, হ্যাঁ কে তুমি? আমি আমজাদ বলছি। ওকে, কোন জেলা থেকে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। বলো প্রিপারেশনে কি প্রবলেম হচ্ছে, কি চলছে লাইফে, বলো। প্র্যাকটিসে চলছে। একটা কোশ্চেন ছিল, সেটা কি সুনামি এর কথা, কোশ্চেনটা দিয়ে ডিসকাশন করব। বলো একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে করে তাই বলো। আমি আরেকবার বলো, আমার কল এসছে। সুনামি, হ্যাঁ সুনামি, সুনামি ডেট কথা বলছিলাম। বিশ্ব সুনামি সচেতনতা দিবস, পাশে যেটা আমরা এখনই করলাম 5 নভেম্বর। আচ্ছা আচ্ছা, ওটার অ্যান্সার বলছিলে। আচ্ছা ঠিক আছে, কতদিন হলো ডাব্লিউবি প্রিপারেশন নিচ্ছ? 1 বছর হচ্ছে। মহাবিষুব কি জিনিস? মহাবিষুব, মহাবিষুব বলতে আমরা কি বুঝি? তোমার নেটওয়ার্কের সমস্যা আছে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? আমি কিন্তু কানেক্ট আছি, তোমার অপেক্ষায় আছি, বাট তোমার থেকে শোনা যাচ্ছে, কিন্তু কেটে কেটে আওয়াজ আসছে। ওকে, নেটওয়ার্ক ইস্যু আই থিঙ্ক। যাই হোক, চলো আমরা প্রশ্ন উত্তরে আসি। এই প্রশ্নটা কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন, কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন। এটা আইএএস বলেছে, নট আইপিএস। তো এটা কিরণ বেদি, কে তুমি? আমি শান্তনু বলছিলাম। শান্তনু, তো চোখে জল আর নেই তো? মন দিয়ে শুনছিলে? বাড়ি কোথায়, কতদিন প্রিপারেশন নিচ্ছ, কি হাল অবস্থা বলো। আচ্ছা কোনটাই, দীঘার কাছে তো? হ্যাঁ একদম, তারপর বলো। 4 মাস থেকে তার প্রিপারেশন নিচ্ছি একদম ভালোভাবে। আচ্ছা, আগে প্রিপারেশন নিয়েছিলাম, 1 নম্বরের জন্য কেটে গেছিলাম। তারপরে আমি মৎস্য ডিপার্টমেন্টে এখন করছি। তার বাদেও ঠিক আছে, এই জন্য প্রিপারেশন নিচ্ছি যে আরেকবার দেখি ট্রাই করি, কারণ ডিফেন্স লাইনে আগে একবার আর্মিতে গেছিলাম, তো আর্মিতে কেটে গেছিলাম মেডিকেলে। আচ্ছা এর আগে তো তুমি টিডব্লিউএস এ পড়োনি, আগে যেটা পরীক্ষাটা দিয়েছিলে, এবারে পড়ছো, কেমন পড়াশোনা হচ্ছে এখন এখানে? আগে তো বাড়ি থেকেই পড়েছিলাম। এবারে অনলাইনে এই স্টাডিটা কেমন হচ্ছে, ঠিকঠাক?
আচ্ছা ভালো হচ্ছে স্যার, খুব সুন্দর হচ্ছে। ভেরি গুড। আমি তো স্যার 2.0 স্যার ছিলাম। আচ্ছা, ফাউন্ডেশন পুরোটা কমপ্লিট করেছো? হ্যাঁ স্যার, পুরোটা মোটামুটি কমপ্লিট করেছি, শুধু ইতিহাসটা শুধু এখন চলছে, রানিং চলছে, কিন্তু জিওগ্রাফিটা আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। ভারতের প্রথম সিডিএস কে ছিলেন? ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন? চিফ অফ ডিফেন্স স্যার হরিলাল স্যার কানাইয়া, হিরাল কানাইয়া। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস, সালের কোশ্চেন, ডাব্লিউপি কনস্টেবল 2019-এও এসছে, মনে নেই? জেনারেল বিপিন রাওয়াত, বর্তমান আছেন সেই পদে অনিল চৌহান। তুমি তো পুরো উল্টে দিলে, বুঝতে পেরেছো? এটা সিডিএস মানে চিফ অফ ডিফেন্স স্টাফ। যা, শান্তনুর সাথে আবার ডিসকানেক্ট হয়ে গেল। যাই হোক, আমরা কন্টিনিউ করি। কত খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ 24 পরগনার জন্ম হয়? বেসিক্যালি তোমরা জানো যে উত্তর আর দক্ষিণ 24 পরগনা দুটো জেলা, আর দক্ষিণ 24 পরগনা কিন্তু লার্জেস্ট জেলা আর জনসংখ্যা, মানে ইন টার্মস অফ এরিয়া, আর পপুলেশন ওয়াইজ নর্থ 24 পরগনার টপ। দুটো জেলাই দুই দিক দিয়ে শীর্ষ, একটা এরিয়াতে আর একটা জনসংখ্যাতে। তমাল পাত্র, তুমি ঠিক দিয়েছো। হাসমত, তুমি গন্ডগোল করে ফেলেছো। 86 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 86 হয়েছিল উত্তর আর দক্ষিণ 24 পরগনা। নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে নিম্নের কোন নদীর ওপর? আমি এই ছেলে মেয়েদের সাথে কানেক্ট করি, এতে ছেলেমেয়েরা কত অনুপ্রাণিত হয় জানো? এতে হয়তো আমার সময় যায়, বাট এই জন্য আমি করি। প্র্যাকটিসে এটা সম্ভব হয়, ফাউন্ডেশনে তো নো অ্যালাউ, কোনো চান্সই থাকে না কমেন্ট পড়ার। প্র্যাকটিসও হয়, কারণ প্র্যাকটিসে যেটাই ধরবো, আমি তো গল্প করবো না, প্র্যাকটিসের কথাই বলবো, তো এই জন্যই লাভ হয় সব মিলে আর কি। ফাউন্ডেশনে হয় না। কৃষ্ণা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পপুলার কোশ্চেন, নাগার্জুন সাগর। আর অন্ধ্রপ্রদেশের যে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, ওটা কিন্তু দেশের বৃহত্তম টাইগার রিজার্ভ, মনে রাখতে হবে। তারিখই ফিরোজ শাহী কে রচনা করেন? ফিরোজ শাহ তুগলক। এই যে ফিরোজ আছে আর এই ফিরোজ আছে, ফিরোজ শাহ তুগলক যদি করো তাহলে কিন্তু নাম্বার পাবে না। বিপ্লব, দেখতে পাচ্ছি বিপ্লব পাচ্ছি, এটার উত্তর হবে জিয়াউদ্দিন বার্নি। ভেরি গুড। কে অ্যান্সার করেছো? সঠিক উত্তর অপশন নাম্বার সি, আমফান। আজকেই তো জিজ্ঞেস করছিলাম কাকে, ঘূর্ণিঝড়ের নাম। আমফান হয়ে যাবে কি থাইল্যান্ড। সাইক্লোন আমফান নামকরণ করেছিল থাইল্যান্ড। ট্রিটন নিম্নের কোনটির বৃহত্তম উপগ্রহ? বলো, ট্রিটন কোনটির বৃহত্তম উপগ্রহ? পপুলার কোশ্চেন, পারা উচিত। সঠিক উত্তর কি হবে? নেপচুন। এটা সোলার সিস্টেম চ্যাপ্টার, ইউটিউবেও ক্লাস আছে, ইউটিউবে সার্চ করবে সোলার সিস্টেম আলামিন স্যার, ক্লাস পেয়ে যাবে। সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয় কোনটি? বলো, কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয়? কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয়? দেখো, ব্যাক স্ট্রোক, ফ্রি স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক কিংবা বাটারফ্লাই স্ট্রোক, এই সব সাঁতার তোমরা প্রশ্ন পড়ছো না। পেনাল্টি কর্নার এর সাথে কি করে হয়? পেনাল্টি কর্নার ওটা নয় ছিল, এটা ভালো করে দেখতে হবে। দেখো, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল, বেস্ট স্ট্রোক কিংবা বাটারফ্লাই স্ট্রোক, একটা কোশ্চেন আছে না, বাটারফ্লাই স্ট্রোক কিসের সাথে সম্পর্কিত? সব সাঁতার। স্বজন প্রকাশ আপনাদেরকে দেবে সাঁতারের সঙ্গে যুক্ত। ভুবনেশ কুমার কোনটির সিও হিসেবে দায়িত্ব নিয়েছেন? ভুবনেশ কুমার নিচের কোনটির সিও? সিও মানে কি? চিফ এক্সিকিউটিভ অফিসার। কোনটি চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাপয়েন্ট হয়েছেন? সঠিক উত্তর ইউআইডিআই, আধার নিয়ন্ত্রক সংস্থা বলেছিলাম, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। 2025 সালের জন্য কতজন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারের পিডিএফটাও কিন্তু দেওয়া আছে। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, হকি
মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে উদযাপিত হয়। আর জাতীয় ক্রীড়া দিবস 29 আগস্ট, এটা পরীক্ষাতে আসে। আর এবছর 32 জনকে অর্জুন পুরস্কার আর 4 জনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে অর্জুন অ্যাওয়ার্ড সম্পর্কে। আরিফ মোহাম্মদ খান সম্প্রতি কোন রাজ্যের 42তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন? কোন রাজ্যের রাজ্যপাল যখন শপথ নেন তাদেরকে অ্যাপয়েন্ট করেন রাষ্ট্রপতি। শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, বা তিনি যদি অনুপস্থিত থাকেন সিনিয়র মোস্ট জাজ যিনি অ্যাভেলেবেল থাকেন তিনি এটা করান। তো প্রশ্ন হচ্ছে তিনি আরিফ মোহাম্মদ খান ছিলেন কোথায় বলতো? আরিফ মোহাম্মদ খান ছিলেন কেরালা, পিনরাই বিজয়ন আরিফ মোহাম্মদ খান। তো তিনি হয়েছেন বর্তমান বিহার নীতিশ কুমার চিফ মিনিস্টার, আর গভর্নর হলেন আরিফ মোহাম্মদ খান বিহারে। ইসরোর নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্ট হয়েছেন এবং ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 ইসরো এস্টাবলিশড হয়েছিল, বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার রয়েছে ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে আমার ভি নারায়ণন, যিনি সম্প্রতি হয়েছেন, আগে এস সোমনাথ ছিলেন, এখন বর্তমান হবে ভি নারায়ণন। আমাদের আর্মি ডে প্রতি বছর কোন তারিখে আর্মি ডে হয়? সেনা দিবস। পপুলার কোশ্চেন, বলো, সবার পারা উচিত। আর্মি ডে, ভারতীয় সেনা দিবস কবে আমাদের? আমাদের সেনা দিবস হচ্ছে 15ই জানুয়ারি। রাইট অ্যান্সার অপশন ডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী কোথায়? সোনমার্গ, তোমরা দেখেছো নিশ্চয়ই ফেসবুকে ইউটিউবে এই সোনমার্গ টানেল ছবি দেখেছো, না দেখে থাকলে সার্চ করে দেখে নেবে, মনে থাকবে অনেক দিন, আর কোনোদিন বলবে না। যেমন সেই সময় অটল টানেলটা খুব পরীক্ষাতে এসেছিল, তেমনি সোনমার্গ টানেলটাও খেয়াল রেখে দেবে। তো সোনমার্গ টানেল বেসিক্যালি জম্মু কাশ্মীর হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। 2024-25 সালের বিজয় হাজারে ট্রফি কিসের সাথে সম্পর্কিত? ক্রিকেট। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েটেড। তো কে জিতেছে? বিদর্ভ, বাংলা, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? এই কর্ণাটক বিদর্ভকে হারিয়ে জিতে নিয়েছে। তো রাইট অ্যান্সার কি? কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার। বিজয় হাজারে ট্রফি মনে থাকবে। ক্রিকেটের সাথে সম্পর্কিত। এই থাকবে আজকের পর্ব। টোটাল যা কোশ্চেন ছিল, কার কত স্কোর হয়েছে কমেন্টে জানাও। অনেককে পড়া ধরার চেষ্টা করলাম, আগামী দিনও আবারও ধরবো। এখন তোমাদের কন্টিনিউ চলবে পড়াশোনা, বাকি যারা প্র্যাকটিস করছো প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ থাকবে, কারণ কোন জায়গার কি লেভেলের কোশ্চেন আসবে সেটা বোঝা মুশকিল। এই জন্য কন্টিনিউয়াস প্র্যাকটিসটা না রাখলে আনসার করতে পারবেন। আর অনেকের সাথে আজকে কথা বললাম, ভালো লাগলো। যাদের সাথে বলতে পারিনি পরের দিন ধরবো, কোনো অসুবিধা নেই। আর এই জিনিসটা মাথায় রেখে দেবে, প্র্যাকটিস না থাকলে কিন্তু ভুলতে শুরু করবে, আর ভুলতে শুরু করলেই সব বেকার। এই জন্য চর্চাটা রাখতে হবে। সেই এক্সাম ডেটের কি বলবো, যতদিন না আসছে ততদিন চালিয়ে যেতে হবে, কিছু করার নেই, নইলে সিলেকশন পাওয়া মুশকিল হয়ে যাবে। চলো ভালো থেকো সবাই, আবার পরের দিন দেখা হবে পরের ক্লাসে। টাটা।